সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন সেনাদের জন্য কালো রাত্রি ঘোষণা করেছিল গতকাল আইআরজিসি। তারা কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে। ব্যাপক, যে হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে কুয়েত থেকে মার্কিন সেনাদেরকে একেবারে বিতাড়িত করার জন্য তারা চরমতম অভিযান শুরু করেছে। এদিকে জর্দানে ইরানের হামলায় নতুন করে মার্কিন সেনা নিহত হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN আজকে রিপোর্ট করেছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100-র মতো মার্কিন সেনা আহত হয়েছে। CNN আহতের কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে নিহত তো হয়েছে 4 জনে, তো পরিষ্কার, আরও কতজন নিহত হয়েছে সেটা একটা ব্যাপার। এই প্রেক্ষাপটে মানে মার্কিন সেনা হতাহতের ঘটনা কত বড় হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নির্দেশনা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদেরকে যে ইরানের বিরুদ্ধে চরমতম প্রতিশোধ নিতে হবে। তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে চরম মূল্য আদায় করতে। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দেন? এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পরেও ইরান বলছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে ইরান। অর্থাৎ তারা বলেছে যে আরও ড্রোন এবং বড় ভারী ক্ষেপণাস্ত্র হামলা হবে, তার জন্য প্রস্তুত থাকো। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও অন্তত 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং একটি জাহাজে তো প্রচণ্ডভাবে আগুন ধরে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামানিয়া তিনি বলেছেন, এটা কোনো আবেগ নয়, বাস্তবতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি যে যুদ্ধ চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নেই, কোনো অবসান নেই। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যে সমস্ত দেশ মধ্যস্থতা করেছিল, কাতার, পাকিস্তান, তুরস্ক, তারা সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছে এবং ইরান বলছে তারা এ সমস্ত নিয়ে এখন আসলে ভাবছে না। ইরানি সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন, একদিকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বিমান এবং ক্ষেপণাস্ত্র জড়ো করছে নতুন করে, আর একদিকে আমাদেরকে যুদ্ধবিরতির কথা বলছে। এই চালাক চাতুরি আমরা বুঝি, এ দিয়ে আমাদেরকে বোকা বানানো আর যাবে না। এদিকে হরমুজ প্রণালী, ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনা, ব্যাপক সামরিক সংঘর্ষের পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 কমেছে ব্যারেল প্রতি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মধ্যস্থতাকারীরা ইরান এবং আমেরিকাকে প্রস্তাব দিয়েছে অন্তত 10 দিনের জন্য যুদ্ধবিরতি করতে, যাতে আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা যায়। এই কথাতেই কিন্তু ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া নেই। এ প্রেক্ষাপটে অবশ্যই এ প্রশ্ন আসছে, আসলে তেলের দাম সাময়িকভাবে কমলেও আরও অনেক বেশি বেড়ে যায় কিনা। কারণ ইয়েমেন সৌদি আরবের উপর বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই ব্যাপারে সৌদি আরব এবং তার মিত্ররা কি বলছে ইত্যাদি নানান বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে বলি, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি গত রাতে ঘোষণা করেছিল গত রাত মার্কিন সামরিক বাহিনীর জন্য কালো রাত্রি। কারণ কি? কারণ হচ্ছে তারা কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে, অন্তত 3টা সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে এবং সেখানে কি কি ধ্বংস করেছে। সেখানে ধ্বংস করেছে আলী আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়ে দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ সেন্টার, কমিউনিকেশন সেন্টার, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবং এই যেগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল সেগুলো মোটামুটি প্রায় সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে
মার্কিন MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ছিল, সেখানেও হামলা চালিয়েছে এবং সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে IRGCর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরান গত রাতে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে যা যা ধ্বংস হয়েছে তার ভেতরে আর্লি ওয়ার্নিং রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, FPS 117 দীর্ঘপাল্লার রাডার সিস্টেম, পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এদিকে আগেই বলেছি আমি, জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ইরান গত রাতেও হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি F-15 খুবই গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান, সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। গত রাতের এই ব্যাপক অভিযানের পর ইরান বলেছে এই অভিযান এখানে শেষ নয়। এবং কখন বলছে এই কথা? যখন কাতার, পাকিস্তান, তুরস্ক এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যে অন্তত 10 দিনের জন্য এই যুদ্ধ বিরতি করা হোক, তখন ইরান বলছে যে যুদ্ধ শেষ করার তো কোনো কারণই নেই, বরং আরো বড় এবং বিস্তৃত পরিসরে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। IRGC বলছে মধ্যপ্রাচ্য আমেরিকার না, এই অঞ্চলের কেউ নয় আমেরিকা, অতএব এই অঞ্চল থেকে তাদেরকে ছেড়ে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত তারা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গত রাতে ইরানের এই হামলার আগে অবধারিতভাবে মার্কিন বাহিনী হামলা শুরু করে ইরানের বিরুদ্ধে এবং ইরানের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন টার্গেটে হামলা করেছে তারা। এর ভিতরে হরমুজ প্রণালীর এলাকায় অন্তত 2টি জাহাজে, তেলবাহী জাহাজে হামলা হয়েছে। একটি জাহাজে কিভাবে বিস্ফোরণ ঘটেছে শিওর না, এটা হতে পারে মাইন বিস্ফোরণে অথবা ইরানের হামলা, কিন্তু এটা পরিষ্কার এখনো কোনো বক্তব্য আসেনি। এই হামলার প্রেক্ষাপটে জাহাজটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে জাহাজের যত ক্রু নাবিক যারা ছিল তারা লাইফ বোট নিয়ে তারা সমুদ্রে নেমে পড়ে, তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমি খবর যখন করেছি তখন, অর্থাৎ বেশ খানিক আগের কথা, হয়তো এতক্ষণে উদ্ধার হয়ে গেছে। এই যে মার্কিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, এর প্রেক্ষাপটে বিশেষ করে জর্দানে যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে, আর আসলে মার্কিন বাহিনী বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ড্রোন এবং হেলিকপ্টার বহু সংখ্যক ধ্বংস হয়েছে। একথা তারা যতই লুকিয়ে রাখার চেষ্টা করছে আসলে পারছে না। নিউ ইয়র্ক টাইমস, তারপরে CNN বিভিন্ন জায়গায় টুকটাক কম বেশি ফাঁস করে দিচ্ছে। এই অবস্থায় ভেতরে ভেতরে খবর তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলছে যে যতটা মার্কিন সেনা নিহত হয়েছে তার প্রতিটি সেনার বিপরীতে ইরানিদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। তার মানে ধরুন একটা মার্কিন সেনা নিহত হলে তারা হয়তো 10 জন ইরানি সেনা হত্যা করার চেষ্টা করবে। ইঙ্গিত কিন্তু এইরকম। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, তারপরে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং বিভিন্ন সেকশনের বড় বড় সামরিক কর্মকর্তা যারা, তাদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই সেনা হত্যার ব্যাপক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এর আগে আমেরিকার হামলায় ইরানের 7 জন সেনা মারা গেছে, কিন্তু সেই সময় ইরানও বলেছিল আমরা পাল্টা হামলা চালাবো এবং এর মূল্য পরিশোধ করতে হবে আমেরিকাকে। তো এই যে হুমকি, পাল্টা হুমকি, এতে যুদ্ধ বন্ধের কোনো প্রেক্ষাপট, কোনো কারণ আলামত তো আমরা দেখছি না। অথচ পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে যে আমাদের কূটনীতির দরজা খোলা, এবং এই যে মধ্যস্থতাকারীরা তারা যে প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধে, সেই যুদ্ধ বন্ধের প্রস্তাব কিন্তু মূলত আমি মনে করি আবার নতুন করে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির একটা চেষ্টা চালানো হচ্ছে। এর আগেও আমরা বারবার দেখেছি যে চুক্তি 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 এইগুলো করতেই থাকে এবং এক পর্যায়ে ইরানও রাজি হয়ে যায় এবং বসে। এবার মনে হচ্ছে না যে ইরান এই রকমের চুক্তিতে বা এই রকমের আলোচনায় যাবে যুদ্ধ বাদ দিয়ে। ইরান বলছে, পরিষ্কার করে বলেছে
যে আমরা আবার যুদ্ধবিরতি দিলে তারা আবার এই যুদ্ধবিরতি সুযোগে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আবার আমাদের উপর হামলা চালাবে। এই অভিজ্ঞতা আমাদের বারবার হয়েছে। সেক্ষেত্রে আমরা এবার আর এই সমস্ত ভিতরে নেই। আমরা যে অবস্থা আছি এর একটা চূড়ান্ত পরিণতির দিকে যাব। এবং আমরা দেখতেও পাচ্ছি আমেরিকা কিন্তু বিপুল সংখ্যক বিমান আনছে, F-16 এবং F-35 বিমান আনছে জার্মানি এবং ব্রিটেন থেকে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বার্নহ্যাম নতুন প্রধানমন্ত্রী হলেন, তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছেন এবং তাকে চাপাচাপি করছেন যে ব্রিটিশ দুটো ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে। এর আগে কিয়ার স্টারমার তিনি কিন্তু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিতে চাননি। এটা নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। নতুন প্রধানমন্ত্রী কি করেন সেটা একটা ব্যাপার, কিন্তু এরই মধ্যে তার উপর চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে যুদ্ধবিরতির প্রত্যাশাটা কিন্তু প্রকাশ্যে আমেরিকা করছে না, ভেতরে ভেতরে বলছে। আবার তাদের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানের উপরে ব্যাপকভাবে হামলা এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এই অবস্থায় যুদ্ধবিরতির কথা বললেও এবং তেলের দাম কিছুটা কমলেও আসলে বিশ্ববাজার কি হবে সেটা কিন্তু দারুণভাবে অনিশ্চিত। কারণ এরই মধ্যে গত রাতে হরমুজ প্রণালীতে দুটো জাহাজ আবার হামলার শিকার হয়েছে এবং ইরান পরিষ্কার করে বলেছে এবং বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানি, জাহাজের যে সমস্ত মালিক তাদের কাছে বার্তা পাঠিয়েছে যে আপনারা কেউ আমেরিকার দেয়া নিরাপত্তার উপরে ভরসা করবেন না প্লিজ হরমুজ প্রণালীতে। কারণ আমেরিকার দেয়া নিরাপত্তায় কোনো জাহাজ নিরাপদে বের হতে পারবে না। সেক্ষেত্রে IRGC বা ইরান যে রুট দিয়েছে সেই রুটেই জাহাজ পরিচালনা করুন এবং নিরাপদে আপনাদের জাহাজ বের করে নিন। আমেরিকার দেয়া পথে গেলেই বিপদ, নিরাপত্তা থাকবে না। সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের। তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল মানতে হবে, এর বিকল্প নেই। যদি না মানে অমনি হামলা পাল্টা হামলার ঘটনা। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ এখনো কিন্তু অনিশ্চিত। এপাশে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের উপরে ব্লকেড আরোপ করেছে। এই ব্লকেড আরোপ করেছে, এরপরে সৌদি জোট নিন্দা জানিয়েছে এবং বলছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো প্রশ্ন হচ্ছে, এটা যদি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় তাহলে 12 বছর ধরে ইয়েমেনের উপরে যে আকাশপথে, নৌপথে, স্থলপথে সব অবরোধ দিয়ে রেখেছে সেটা আইনের লঙ্ঘন কিনা, সেটা মানবতা লঙ্ঘন হয় কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি ইয়েমেনের হুতিরা যে অবরোধ আরোপ করেছে এটা তো একদম হালকা কোনো ব্যাপার না। তারা তো ঘোষণা দিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে। এই শক্ত অবস্থান এড়িয়ে যদি বাব আল মানদেব প্রণালী পার হতে হয় সৌদি আরবের জাহাজকে, তাহলে সেখানে তো হুতিরা হামলা চালাবে এবং তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে রেডি। তাহলে সৌদি আরবের জাহাজের নিরাপত্তা থাকবে কোথায়, দেবে কোথায়? সৌদি তেল বের হবে কি করে? যদি তাই না হয় তাহলে তেলের বাজার রিয়েলি এখন যে $1 মতো কমলো, কিন্তু প্রকৃতপক্ষে $1 কমবে কিনা সন্দেহ আছে, কতটুকু বাড়ে সেটাই প্রশ্ন। এবং ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার বক্তব্য, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে যুদ্ধ আর কোনো মতেই ওই কূটনৈতিক আলোচনার নামে আর বন্ধ করা হবে না। কারণ যতবার কূটনৈতিক আলোচনার নামে আমেরিকা যুদ্ধবিরতির কথা বলেছে এবং আমরা রাজি হয়েছি, ততবার তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এখান থেকে আরেকটা জিনিস আমি বলে শেষ করি। ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই পরিষ্কার হচ্ছে। তা না হলে কিন্তু আমেরিকা এই মুহূর্তে কোনো মতে আবার নতুন করে যুদ্ধবিরতির কথা বলতো না। যখনই তারা খুব চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখনই তারা যুদ্ধবিরতির কথা বলে। সেক্ষেত্রে এখনও আমার ধারণা যে আমেরিকা মারাত্মক রকমের চাপে পড়েছে এবং কিছু কিছু আলামত আমি আপনাদেরকে বলি, এর আগেও বলেছি আজকেও বলি। কুয়েতে গত রাতে যে কালো রাত্রি ঘোষণা করে যে হামলা চালিয়েছে, আসলে মার্কিন সামরিক বাহিনীর এখানকার যত সিস্টেম এগুলো প্রায় শেষ হয়ে গেছে। এর আগেও তো করেছে। এরপরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সমস্ত জায়গায় একদম মোটামুটি শেষ। গতকালকে একটা খবর দেখলাম জর্দানের, যে আর যদি আগামী 2-1 দিন হামলা চালায়, এইভাবে হামলা অব্যাহত রাখে ইরান, তাহলে জর্দানে কোনো বিমান ঘাঁটি আর সচল থাকবে না, সব অচল হয়ে যাবে। তাহলে মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আর বিমান হামলার মতো কোনো ব্যবস্থা মনে হয় তারা করতে পারবে না। এবং আমরা লক্ষণটা দেখছি কি, এই উপসাগরীয় অঞ্চল থেকে গুটি আস্তে আস্তে জর্দান, ইসরায়েল ওই দিকে চলে গেছে কিন্তু আমেরিকা। তার মানে এই সমস্ত অঞ্চল, অর্থাৎ এই ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত এলাকায়, এই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটিগুলো আর ভালো নেই। এখান থেকে খুব একটা কাজ করতে পারছে না আমেরিকা। যেটুকু অবশিষ্ট আছে সেগুলোও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তার মানে এই জায়গা থেকে গুটি আস্তে 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 জর্দান, ইসরায়েল ওই দিকে তাড়িয়ে দিচ্ছে।
এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসলে মার্কিন সামরিক বাহিনী বিদায় নেবে কি নেবে না সেই প্রশ্ন এসে সামনে দাঁড়াচ্ছে। ইরান চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে একদম উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। বর্তমান যে যুদ্ধ, তার যে চরিত্র, তার যে বৈশিষ্ট্য, তা থেকে মোটামুটি এমনই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না। আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা কেমন করে দেখছেন, কি ভাবছেন, সেটা কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আরব দেশগুলোকে সতর্ক করেছে, তারা নোটিশ দিয়ে দিয়েছে যে যদি এ সপ্তাহে যুদ্ধবিরতি না হয় তবে আগামী সপ্তাহ থেকে ইরানের সাথে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। আপনারা কি এ কথার অর্থ বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা আরবদের একটা ইশারা দিচ্ছে, যুদ্ধবিরতি করাও, আমাকে বাঁচাও, তা না হলে যুদ্ধ বেড়ে যাবে এবং তোমাদের উপর ক্ষেপণাস্ত্র এসে পড়বে। আমেরিকা এখন কিছুটা এই ধরনেরই অনুভব করছে, কারণ তারা নিজেদের এতটা ভাব ও প্রভাব দেখিয়ে রেখেছে যে সরাসরি ইরানের মুখে গিয়ে বলতে পারছে না, ভাই মারা বন্ধ করো। বুঝতে পারছেন তো? তাই এখন তারা আরবদের বলছে আগামী যে সপ্তাহটি আসছে সেখানে আমাদের যুদ্ধ আরও বড় আকার ধারণ করবে। যুদ্ধ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো আরব দেশগুলোর উপর হামলা হবে, আরবে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর উপরও হামলা হবে। আমেরিকা এবং আরব দেশগুলো চায় না যুদ্ধ আর এগোক, কারণ এতে আরবদের বিশাল ক্ষতি। ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধিমত্তা দেখুন, আরবদের হুমকি দিয়ে দিল যে যদি যুদ্ধবিরতি না হয় তবে যুদ্ধ বাড়তে চলেছে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সব আরব দেশ বলতে শুরু করবে যে তবে তো যুদ্ধবিরতি হওয়াই উচিত। আমেরিকার অবস্থাটা একটু দেখুন। 3 দিন আগে ইরান যখন হুমকি দিয়েছিল যে আমাদের বেসামরিক অবকাঠামোতে আমেরিকা যদি আর হামলা চালায় তবে আমরা আরবদের উপর জোরালো আক্রমণ শুরু করব, তারপর থেকে আমেরিকা আর ইরানের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেনি। তবে আপনাদের একটা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে, এটি ইরানের একটি নতুন জায়গা যেখানে এই দরিয়াবল পরমাণু গবেষণা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, এখানে ইরানের পরমাণু অস্ত্রও নেই এবং তারা এখনও তেমন কিছু করছেও না। তারা শুধু এটি তাদের ইউরেনিয়ামের নতুন একটি ঘাঁটি হিসেবে তৈরি করতে শুরু করেছিল, একদম শুরুর পর্যায়ে ছিল। আমেরিকা সেই জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে, যার ফলে সেখানকার কাজ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে যেসব কর্মকর্তার তথ্য আমার কাছে এসেছে সেসব ইরানিরা জানিয়েছেন যে আবদান অঞ্চলে ছোটখাটো হামলা হয়েছে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন যে ইরানের উপর আমেরিকা সমুদ্র পথে থাকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর মাধ্যমে প্রতিদিন 24 ঘন্টায় ছোটখাটো হামলা চালিয়ে যাচ্ছে। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আমেরিকা হামলা চালাচ্ছে। এই দেখুন, সমুদ্রের ভেতরের যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার। এই এয়ারক্রাফট ক্যারিয়ারে F-35 যুদ্ধ বিমান মোতায়েন আছে। সমুদ্রের এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেই F-35 উড়ে যাচ্ছে এবং ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তো আজ যে হামলা দেখাচ্ছি সেটা আজই করা হয়নি, তবে এর ফুটেজ আজ সামনে এসেছে। এই দেখুন, ইরানের জস্ক এলাকার ওয়াটার প্লান্টে হামলা চালানো হয়েছে, যে পাইপলাইন আর ওয়াটার প্লান্ট থেকে 10,000 ইরানি পানীয় জল পেত। আমেরিকা সেই প্লান্টটি উড়িয়ে দিয়েছে। ইরানের আরেকটি ছোট শহর হলো দেশফুল, সেখানেও আমেরিকা হামলা চালিয়েছে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে 57 ছুঁয়েছে এবং আহতদের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। আমেরিকা বিশাল এক প্রস্তুতির মধ্যে রয়েছে, তারা মধ্যপ্রাচ্যে তাদের ফুয়েলিং বিমান টানা পাঠিয়ে যাচ্ছে। আমেরিকার সংসদে একটি বিল আনা হচ্ছে যার মাধ্যমে মূল নিষেধাজ্ঞা তো রাশিয়ার উপর চাপানো হবে, তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিলে ইরানকেও যুক্ত করা উচিত এবং ইরানের উপরও একইভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আমেরিকার জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনুন। এই যে আমেরিকার জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ উপায়ে এ যুদ্ধ শেষ করতে প্রস্তুত। হ্যাঁ রে ভাই, অবস্থা দেখুন, নিজে বলতে পারছে না তাই অন্য নেতাদের দিয়ে বলাচ্ছে। বলছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য তো দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। তাই ওপাশ থেকে শান্তির বার্তা এলে আমরাও শান্তি বজায় রাখব। আরে ভাই, তারা তো শান্তিতে ছিল, তোমরাই তো সরাসরি হামলা চালিয়ে খামেনিকে হত্যা করলে, শহীদ করলে। দ্বিতীয়বার যখন আবার এই যুদ্ধ বাঁধল তখনও যখন খামেনির জানাজা বের হচ্ছিল তখন তোমরাই ইরানের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছিলে। একটু দাঁড়ান, সামনে আরও শুনুন। সে আরও বলেছে ইরান যদি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী মুক্ত করে দেয়, এর উপর নিজের দাবি ছেড়ে দেয় এবং একে পুরোপুরি স্বাধীন রেখে কোনো দখলদারি না করে, তবে খুব শান্তিতেই যুদ্ধ শেষ হতে পারে। অর্থাৎ এটি তো সেই একই কথা হলো, দুজনের লড়াই একজন অপরজনকে বলছে ভাই তুই তোর বাড়ি খালি করে দিয়ে চলে যা, তাহলে ঝামেলা মিটে যাবে। দেখুন, আমেরিকার কর্মকর্তারা স্বীকার করছে যে ইরান এ পর্যন্ত তাদের 30টি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। আমার বন্ধুরা, আরবদের এবার লজ্জা পাওয়া উচিত। তাদের বাপদাদারা ভুল ছিল, তবে আজকের প্রজন্ম অন্তত বুঝতে পারছে যে আমাদের কার পক্ষে থাকা উচিত। কিন্তু রক্তের ভেতরে যদি ভুল থাকে তবে আর কি করা যাবে? এবার এই রিপোর্টটি দেখুন, এই মুখটা দেখুন, এই গৃহপালিত কুকুরটাকে দেখুন। এ হলো আরবদের কুকুর, এ হলো আরবদের কুকুর। একজন সাবেক জেনারেল ইসরায়েল নিউজ চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে সে ইসরায়েলি চ্যানেলে বসে বলেছে
ইরান যে বর্বর ও ভয়াবহ হামলা চালাচ্ছে এবং পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলছে, ইরানকে এর পরিণাম ভুগতে হবে। সম্মানিত সুধী, এই আরবরা এখন নিজেদের বিশ্বাসঘাতকতার পরিণামই ভুগছে। সমস্ত মুসলিম এখন এদের আসল রূপ বুঝে গেছে। মুসলমানরা আজ এদের উপর ঠিক সেভাবেই অভিশাপ পাঠাচ্ছে যেভাবে ইসরায়েলি এবং ইহুদিদের উপর পাঠায়। আজ আপনারা নিজেরাই আবার সিদ্ধান্ত নিন, আপনারা কি এই ধরনের ইহুদি ও আরবদের পক্ষে আছেন, নাকি ফিলিস্তিন, ইরানের নিষ্পাপ শিশু, গাজার শিশুদের মতো মজলুমদের পাশে দাঁড়িয়ে আছেন? সবকিছু এখন পানির মতো পরিষ্কার দেখা যাচ্ছে। কে শয়তানের পক্ষে, কে মানবতার পক্ষে, কে দিনের পক্ষে, আর কেই বা পৈশাচিকতার পক্ষে। হরমুজ প্রণালীর এই GIF চিত্রটি দেখুন। এখানে এখন খুব কম জাহাজ চলাচল করছে। তবে ইরান জানিয়েছে যে 2টি জাহাজ তাদের নির্দেশিত পথ দিয়ে যাচ্ছিল না, সেগুলোর দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে এই 2টি জাহাজই বিস্ফোরকের সাথে ধাক্কা খেয়েছে। ইরান টানা ইরাকের কুর্দি যোদ্ধাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আজও খবর এসেছে যে ইরানি হামলায় 8 জন কুর্দি যোদ্ধা গুরুতর আহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিশেষ পডকাস্ট সাক্ষাৎকার এসেছে। এটি সেই পডকাস্ট সাক্ষাৎকার যেখানে আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নিয়ে আমেরিকা 2টি ভুল হিসাব করেছিল। প্রথমত, তারা ভেবেছিল ইরানের উপর এক ঝটকায় হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, তারা ভুল ভেবেছিল যে আমাদের উপর ছোটখাটো হামলা করলেই আমরা নতি স্বীকার করব এবং হার মেনে নেব। কিন্তু তা ঘটেনি। আর শেষ পর্যন্ত আমেরিকাকে যুদ্ধ থামাতে বাধ্য হতে হয়েছে। ইরান এক সাহসী জাতি। এই ঘটনাটি নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে ইরানি আসলে কাদের বলে। এই সাক্ষাৎকারেই আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি মার্কিন কর্মকর্তার চোখের দিকে চোখ রেখে বলেছিলাম, তোমরা কি জানো, তোমরা কি কখনো এমন কোনো পরিস্থিতিতে বৈঠক করেছো যে বৈঠকে তোমরা কাদের সাথে বসছো এবং তোমরা যেখানে আছো সেখানে তোমাদের হত্যা করা হতে পারে জেনেও বসেছো? ইসরায়েল তো আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছিল এবং তা সত্ত্বেও আমরা কোনো ভয় না পেয়ে তোমাদের সামনে বসে কথা বলছি। তোমরা কি কখনো কাউকে এভাবে দেখেছো? মার্কিন কর্মকর্তা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা ধাক্কা খেয়েছিলেন যে আরে, এই পরিকল্পনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানলেন কিভাবে? আর এই লোক তো ভয় পাচ্ছে না, সামনে বসেও কথা বলছে, উল্টো আমাদেরকে বোঝাচ্ছে। আব্বাস আরাকচি আরও বলেন, আমি তাদের বলেছিলাম যে ইরান ভেনেজুয়েলা নয়, যে তোমরা ভেনেজুয়েলার একজন মানুষকে অপহরণ করলে আর সবাই ভয়ে পিছিয়ে গেল। আমরা এক সাহসী জাতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন, আর ওনার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এটাই জরুরি। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন যে আমাদের পরিকল্পনা আগে থেকেই এটি ছিল যে আমাদের নেতৃত্বকে, আমাদের সুপ্রিম লিডারকে যদি নিশানা করা হয় তবে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও বলেন, আমরা আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাব। চাই সেই আলোচনার বৈঠকে সুফলের আশা মাত্র 10% হোক না কেন, তবুও আমরা আমেরিকার সাথে আলোচনা করে যাব। আমি ব্যক্তিগতভাবে ইরানের এই দৃষ্টিভঙ্গির বিরোধী যে প্রতিপক্ষ আক্রমণ চালিয়ে যাক, প্রতিপক্ষ আমাদের 12টা বাজিয়ে যাক, আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করে দিক, আমাদের অন্যান্য নেতাদের হত্যা করুক, আলী লারিজানির মতো ব্যক্তিত্বকে হত্যা করুক, কিন্তু তাও আমরা আলোচনা করতেই থাকব। তিনি সামনে এও বলেন যে যদি 10 দিন আগেও চুক্তি হয়ে যেত তবে আলী লারিজানি বেঁচে যেতেন এবং আমাদের কিছু শীর্ষ নেতা বেঁচে যেতেন, আমাদের স্টিল প্লান্ট বেঁচে যেত। ভাই সাহেব, এই বিষয়টি আমার মাথায় ঢুকছে না যে আপনি যখন যুদ্ধে নেমেছেন তখন তো ক্ষতি সবচেয়ে বেশি হবেই। তা না হলে যদি চুক্তির এতই তাগিদ থাকে তবে অবিলম্বে আমেরিকার সামনে নতজানু হয়ে যান যে ভাইয়া, আমাদের এগ্রিমেন্ট করতে হবে, ডিল করতে হবে। এ ধরনের কথাবার্তার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানের স্লোগান ও বিক্ষোভ হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই এক্সপোজ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সুপ্রিম লিডার শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কোথায় ছিলেন তার শত্রুরা জানত, কারণ এটি ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় গলদ। অর্থাৎ তিনি মেনে নিয়েছেন যে আমাদের IRGC-তে, সেনাবাহিনীতে ও কর্মকর্তাদের মধ্যে বিশ্বস্ততার অভাব বা গাদ্দার উপস্থিত ছিল। এরপরে তাদের উপর হামলা হয়েছে, আর আজকেও সেই গাদ্দাররা রয়ে গেছে। সে নিরাপত্তা ত্রুটি এখনও পুরোপুরি দূর করা যায়নি। এখনও আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ এ নিয়ে কাজ করছে। তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করলেন যে ভেতরে গাদ্দার আছে। তাই ইরানের সবার আগে সেসব লোকদের দিকে নজর দেওয়া উচিত যারা জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত থেকে সেখানে গেছে, যারা অফিসিয়ালি কোনো কাজ, মাদ্রাসা বা কলেজে গেছে। আমি তাদের কথা বলছি না, কিন্তু এই যে অনেকে মাদ্রাসা পড়ার নামে যাচ্ছে অথচ সেখানে পড়ালেখা করছে না, স্টুডেন্ট ভিসে গিয়ে সেখানে পড়ে আছে, সেসব লোকদের দিকে নজর দেওয়া উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি কিন্তু বেশ আশঙ্কাজনক। ইরানের ভেতরে যে প্রচুর বিশ্বাসঘাতক রয়েছে এই বিষয়টি আমি আগেই টের পেয়েছিলাম। জনাব আব্বাস আরাকচি বলছেন, আমার মতে আমি যতটুকু জানি শত্রুরা জানত যে সকালবেলা সুপ্রিম লিডার ওনার নিজ বাড়িতে আছেন। আমেরিকারও জানা ছিল যে ঠিক কোন সময় হামলাটি চালাতে হবে।
আর সেই কারণেই তারা যখন হামলাটি চালায় তখন ইরানের শীর্ষ কমান্ডার এবং আইআরজিসির প্রায় 40 জনের মতো কর্মকর্তা ওনার সাথেই ছিলেন। তাহলে বুঝতে পারছেন এতদিন ধরে আমি যা বলে আসছিলাম এবং যে বিষয়টি নিয়ে আমি চিন্তিত ছিলাম তাই বাস্তব প্রমাণিত হলো। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যখনই প্রশ্ন তুলতাম তখনই মানুষের খারাপ লাগতো। অনেকে বলতো 1-2 টাকার মানুষ নাকি ইরানের কাছে জবাবদিহি করতে চাইছে। অথচ আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করছেন যে তাদের সারিতে গাদ্দার রয়েছে, নিজেদের মানুষদের মধ্যে বিশ্বাসঘাতক রয়েছে, নিরাপত্তার বড় ত্রুটি রয়ে গেছে, আর সেই ত্রুটি আজও দূর করা যায়নি। যাই হোক, এখন ইরানকে বিশেষ করে যারা বিদেশি নাগরিক রয়েছে তাদের উপর সবচেয়ে আগে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি ইরানের সংবেদনশীল পদে থাকা কর্মকর্তাদের উপরও নজরদারি চালাতে হবে। বর্তমানে ইরানের সুপ্রিম লিডারকে যেভাবে আত্মগোপনে রাখা হয়েছে তা একটি অত্যন্ত সঠিক এবং প্রশংসনীয় সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন।